আজকের ভ্রমণ পুণ্যতীর্থ ভারত গ্রন্থ থেকে। এটি বেলুড় মঠের সংঘাধ্যক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। রচনা রামকৃষ্ণ সংঘের প্রয়াত সন্ন্যাসী স্বামী দিব্যাত্মানন্দজি মহারাজ। গ্রন্থ পাঠে শ্রী দেবজিৎ বর্মন। ভগবত পথের পথিকদের কাছে ভারতের হিন্দু তীর্থস্থানগুলির আকর্ষণ প্রবল ও চিরন্তন। এর সঙ্গে দুর্গম তীর্থগুলির দর্শনের মধ্যে অ্যাডভেঞ্চার মনোভাবের পরিতৃপ্তি, নৈঃশব্দ সৌন্দর্যের রূপ উপভোগ থাকে। দিব্যাত্মানন্দজির বিবরণে সব দৃষ্টিভঙ্গিরই ছোঁয়া রয়েছে, তবু প্রধানভাবে ফুটে উঠেছে জ্ঞান অনুসন্ধিৎসু এক ভক্ত সন্ন্যাসীর পর্যবেক্ষণ। 1348 বঙ্গাব্দে তিনি ভারতের তীর্থাদি ভ্রমণ করেছিলেন। লিপিবদ্ধাকারী পুস্তক প্রকাশিত হয় 1370 বঙ্গাব্দে। তাই বর্তমানে স্থানগুলির রূপের বা ভাবের পরিবর্তন হয়েছে। এই পরিবর্তন মহাকালের প্রতি পদক্ষেপেই ঘটছে। নিত্য পরিবর্তন আছে বলেই এই সংসার জগৎ নামে অভিহিত। এই পরিবর্তনের কথা স্মরণ করলে বর্তমান ভ্রমণকারীর কোনো অসঙ্গতি দৃষ্টিগোচর হবে না। আপনারা শুনছেন দেবভূমি ভারত, ভারতবর্ষের অনন্য কথা। পুণ্যতীর্থ ভারত গ্রন্থের আজকের তীর্থ পশুপতিনাথ দর্শন, পর্ব 2। পরদিন চলিয়াছি। চন্দ্রাগিরি পাহাড় চড়াই করিয়া পর্বত শিখরে আসিলাম। প্রায় 2 মাইল। রাস্তা খুবই খারাপ। ওই স্থান হইতে পর্বতশ্রেণীর ও কাঠমুণ্ডের দৃশ্যাদি দেখিতে পাই। তুষার রাশির পর্বতমালা শোভাও অদ্ভুত। উতরাইয়ের পর পাহাড়ের পাদদেশে একটি দোকানে নেপালি পণ্ডিতের সঙ্গে দেখা। খাওয়া দাওয়া করিতে অনুরোধ করিলেন। বেলা প্রায় 9টা। 9 মাইল আসিয়াছি, আহারান্তে চলিয়াছি। সন্ধ্যায় কাঠমান্ডুতে আসিলাম। প্রায় 12 মাইল পথ। প্রায় সমতল বলা যায়। কাঠমান্ডু একটি বৃহৎ উপত্যকা, বেশ বড় শহর। একটি পাহাড়ি নদী চলিয়াছে। উত্তর তীরে কাঠমান্ডু ও দক্ষিণে পাটন, পুরাতন রাজধানী। বর্তমানে কাঠমান্ডুই নেপালের রাজধানী। এই উপত্যকার চারিদিকে উঁচু পাহাড়। শত্রুর হাত হইতে রক্ষা করিবার জন্য প্রকৃতি স্বাভাবিকভাবে উচ্চ প্রাচীরের ন্যায় দাঁড়াইয়া আছে। সমতল ভূমি হইতে মাল সরবরাহ করিবার জন্য একটি রোপওয়ের ব্যবস্থা আছে। ইহা বৈদ্যুতিক শক্তিতে চলে। আমি আমার পরিচিত ভদ্রলোকের বাসায় আসিলাম। যতীনবাবুরা তাহার এক বন্ধুর বাসায় উঠিলেন। সকাল বৈকাল তাহাদের সঙ্গে আলাপ আলোচনা করি ও বেড়াই। শিব চতুর্দশীর দিন একসঙ্গে দর্শনে যাই। স্নানান্তে মহারাজের বাড়ির পাশ দিয়া মন্দিরে যাইবার পথ। মন্দিরের আশেপাশে বড় বড় বাড়ি, কাঠের চালা, নিচে নানা জিনিসের দোকান। খাবার দোকানই বেশি, ফল তরিতরকারিও আছে। মন্দির প্রাঙ্গণের সদর ফটকের সামনেই পাথরের প্রকাণ্ড বৃষ, শিং 2টি সোনার পাতে মোড়া। দর্শনার্থীদের বেশ ভিড়। মন্দিরের চারিদিকে 4টি সিঁড়ি, তারপর বারান্দা। গর্ভ মন্দিরের চারিদিকে 4টি দরজা। মধ্যে পঞ্চমুখ শিব, কোষ্ঠী পাথরের। পূজারী মারাঠাবাসী, তিনি পূজা অর্চনা করেন। মন্দিরের উত্তর দিকের দরজা হইতে পশুপতিনাথের পূজা অর্চনা করি। যাত্রীদের ভিতরে প্রবেশ নিষেধ। শিবকে ফুল চন্দনে বেশ সুন্দর সাজানো হইয়াছে। পূজা শেষ করিয়া পরিক্রমা ও বলিস্থান দর্শন করি। এদেশে শিবের উদ্দেশ্যেও বলিদান হয়। মন্দির প্রাঙ্গণের পশ্চিম দক্ষিণ কোণে একটি নির্দিষ্ট স্থান আছে বলিদানের জন্য। বলির জন্য কোনো রকম ব্যবস্থা নাই। পাঁঠাকে উৎসর্গের পর দাঁড়ানো অবস্থাতেই বলি দেওয়া হয়। হাঁস, পায়রা, মুরগি বলি হয়। ডিমও বাদ যায় না। ডিমটি সজোরে ফেলিয়া দিলে ভাঙিয়া যায়। ইহাই বলি দেওয়া হইল। মন্দিরের উচ্চতা প্রায় 60 ফুট। পাথরের দেওয়াল।
কাঠের চতুষ্কোণ চালা, নানা রকমের সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্য আছে। উপরে 2টি চতুষ্কোণ চালা, তার উপরে চূড়া সোনার পাতে মোড়া। মন্দিরের পূর্ব দিকে একটি পাহাড়ি নদী তীব্র বেগে চলিয়া আছে। সামান্য জল। অপর তীরে এক বিরাট অষ্টাদশভুজা দেবী দর্শন করি। এত বড় বিরাট মূর্তি কখনো দেখি নাই। নিত্য পূজা ও ভোগ আরতি হয়। মন্দিরও বেশ বড়। অনতিদূরে গুহ্যেশ্বরী দর্শন করি। দেবীর 51 পিঠের এক পিঠ, কোনো মূর্তি নাই। বিরাট এক অশ্বত্থ গাছ, তার তলায় একটি জায়গা বাঁধানো, চারিদিক বেড়া দেওয়া, মাঝে একটি ছোট গর্ত, তাহা জলে পরিপূর্ণ। পূজারী বললেন, ওই স্থানেই পীঠস্থান, মায়ের গুহ্যমণ্ডল পড়িয়াছে, তাই দেবীর নাম গুহ্যেশ্বরী। দর্শনান্তে আপন আপন বাসায় আসিয়া বিশ্রাম করিলাম। সন্ধ্যায় পশুপতিনাথের আরতি দর্শনে আসি। যাত্রীদের অত্যন্ত ভিড়। বহু চেষ্টায় মন্দিরের দক্ষিণ দরজায় দাঁড়াইয়া আরতি দর্শন করি। শিবের চারিদিকে 4টি মাথার মুকুট ও নানা রকমের ফুল ও মালাতে সুসজ্জিত। মধ্যস্থ মস্তকও সুসজ্জিত, তবে মুকুটটি খুব বড়। সর্বোপরি একটি সোনার ছাতা, তার নিচে সাপ। বৈদ্যুতিক আলোতে মুকুটাদি ঝকঝক করিতেছে। পূজারী মন্ত্রোচ্চারণে আরতি করিতেছে। ডমরু, দামামা, শাঁখ, ঘণ্টা, কাঁসর ও শিঙা বাজিতেছে। মনে হইল যেন শিবলোকে অবস্থান করিতেছি। পূজারীর পরিধানে রক্তবস্ত্র, গলায় মোটা রুদ্রাক্ষমালা, কপালে ত্রিপুণ্ড, ভগবানের আরতিতে বিভোর। পরদিন সকালে নদী পার হইয়া পাটনে আসি। পুরাতন শহর, বিশেষ বড় নয়, নদীর উপর পুল। শহরে আসিয়া ভীমের মন্দির দর্শন করি। বিরাট ভীমের মূর্তি, নিত্য পূজা হয়। মন্দিরটিও বেশ বড়, বহু পুরাতন মন্দির। পূজার সামগ্রী নিবেদন করিলাম। এখানেও বলি হয়। বিশেষত্ব এই যে মন্দিরের এক কোণে বিরাট এক বোঝা মুরগির পালক ঝুলিতেছে। ইহার কারণ জিজ্ঞাসা করিলাম। বলিলেন, যত মুরগি বলি হইয়াছে তার একটি করিয়া পালক রাখা আছে। বিরাট স্তূপ দেখিলেই বলির মাত্রা বুঝিতে পারা যায়। নেপালবাসীরা তান্ত্রিক, কাজেই শিবের নিকট বলি দেওয়া হয়। এমনকি মুরগিও উৎসর্গ হইয়া থাকে। শহরের রাস্তার পাশেও ছোট ছোট মন্দির দেখিতে পাওয়া যায়। ওইসব স্থানেও বলির ব্যবস্থা আছে। অধিবাসীদের মধ্যে বৈষ্ণবও আছে, তাহারা সব দেবতাকে পূজা করে। নেপাল সরকারের নিয়ম আছে, শিব চতুর্দশী উপলক্ষে বিদেশিরা কাঠমুন্ডে 7 দিন বাস করিতে পারে। 7 দিনের বেশি থাকিতে হইলে সরকারের অনুমতি লইতে হয়। 7 দিন পর সরকারের লোক প্রত্যেক বাড়িতে আসে, অনুসন্ধান করিয়া যাত্রীদের চলিয়া যাইতে বলে, এমনকি বলপূর্বক বাহির করিয়ে দেয়। ইহা সরকারের আদেশ। বলপূর্বক থাকিলে তাহাকে রাজদণ্ড লইতে হয়। এই কদিনের মধ্যেই শহরের সব দর্শনীয় দেখি। একদিন ধীরাজকে দেখিলাম, ঘোড়ায় চড়িয়া বেড়াইতে বাহির হইয়াছেন। সামনে ও পিছনে অশ্বারোহী সৈন্য 4 জন করিয়া 8 জন, বয়স অল্প। ইহারা রাজপুত। একদিন রাজদরবার দেখিলাম। যাত্রীরা সব ফিরিয়া চলিয়াছে। আমাদেরও সময় হইল। যতীনবাবু ও গণেশবাবু ডুলিতে, আমরা হাঁটিয়া চলিয়াছি। পথে একটি গ্রামে আশ্রয় লইলাম। যাত্রীতে ভর্তি, স্থানাভাব। অনেকেই রাস্তার পাশে বিশ্রাম করিতেছে। আমরা এক নেপালির বাড়িতে রাত্রির মতো বিশ্রাম করি। পরদিন সন্ধ্যায় আমলকগঞ্জে ট্রেন ধরি। যাত্রীর খুব ভিড়, স্থানাভাব। একজন রেল কর্মচারীর সাহায্যে গাড়িতে উঠিলাম। রক্সৌলে রাত্রির মতো বিশ্রাম করি। পরদিন সন্ধ্যায় ছাপড়ায় আসি। 4 দিন বিশ্রাম করি। দর্শনীয় সব দেখি। প্রায় 80 ঘর বাঙালির বাস। দুর্গাবাড়ি আছে, দুর্গাপূজা ও কালী পূজা হয়। ওই সময় সকলেই খুব আনন্দ করিয়া থাকে। সপ্তাহে 2 দিন কালী কীর্তন হয়।